জয় রাধে। জ্বলন্ত সত্য চ্যানেলে যারা আমাদের বক্তব্য শুনছেন তাদের প্রতি আমার অসংখ্য প্রণতি ও সুস্বাগতম। আমাদের আজকের বক্তব্যের বিষয় ধৃতরাষ্ট্র অন্ধ কেন। তো ধৃতরাষ্ট্রের অন্ধত্বের যে কারণ, তিনি জন্মান্ধ, কিভাবে তার জন্মান্ধের বিষয়টা আমরা তুলে ধরছি। যে মহারাজ শান্তনুর তার প্রথম পক্ষের স্ত্রী গঙ্গা এবং গঙ্গার গর্ভের যে সন্তান তিনি দেবব্রত বা ভীষ্ম। দ্বিতীয় পক্ষ যিনি, তিনি মৎস্যকন্যা সত্যবতী এবং মহারাজ শান্তনুর দুটি ছেলে, তার একজন চিত্রাঙ্গদ, দ্বিতীয়জন বিচিত্রবীর্য। চিত্রাঙ্গদ তিনি যুদ্ধক্ষেত্রে দৈত্যদের সঙ্গে যুদ্ধক্ষেত্রে মারা গেলেন, আর বিচিত্রবীর্য থেকে গেল। তো বিচিত্রবীর্যের বিয়ের জন্যে কে গেলেন না, মা সত্যবতীর কথায় ভীষ্ম গিয়ে তিনি স্বয়ংবর সভা থেকে দুজন কন্যাকে তুলে আনলেন। তার তিন বোনের মধ্যে অম্বালিকা। তো আপনারা জানেন যে অম্বা সে রাজি হয়নি, তার রাজা শল্যর সঙ্গে ভালোবাসা ছিল, সেই মেয়ে সে একে বিয়েই করলো না, বিচিত্রবীর্যকে। কিন্তু পরবর্তী তার আর যে দুটি বোন ছিল অম্বালিকা, এই অম্বালিকা তারা এখানে এসে তাদেরকে এই ভীষ্ম জয়ী করে আনলো, এনে বিচিত্রবীর্যের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। বিচিত্রবীর্যের কোনো সন্ততি হওয়ার আগেই বিচিত্রবীর্য তার দুটি স্ত্রী অম্বালিকা এই দুজনকে ছেড়ে দিয়ে যক্ষারোগে প্রাণ হারালো। এবার যক্ষারোগে প্রাণ হারাবার পর তখন কান্নাকাটি করছে অম্বালিকা দুই বোন, যে আমাদের কি হলো অবস্থা। তখন তাকে সান্ত্বনা দিচ্ছেন তাদের শাশুড়ি মা সত্যবতী বলছেন, মা তোমরা কেঁদো না, এরকম হলে আমারও তো দুঃখ হয়, কিন্তু কি করার আছে, কিছু তো করার নেই। তিনি সান্ত্বনা দিচ্ছেন। তো তখন তারা বলছেন যে আরে আপনি তো সব কিছু পেয়েছেন, আপনার স্বামী আর পুত্র সবই তো পেয়েছেন, কিন্তু আমাদের তো কিছুই নাই। তখন সত্যবতী বলছিলেন তার বৌমাদের যে তোমাদের চিন্তার কিছু কারণ নেই, তোমাদের সন্তান একদিন এই হস্তিনাপুরের সিংহাসনে বসবে, রাজা হবে। তো তখন তার দুই বোন অম্বালিকা তারা বলছেন যে কি করে সম্ভব, আমাদের স্বামীই নেই আর সন্তান হবে কথা দিয়ে, আর সেই সন্তান হস্তিনাপুরের সিংহাসনে বসবে, এটা কি সম্ভব। তো তখন সত্যবতী বৌমাদেরকে আশ্বস্ত করে বলেছিলেন, হবে মা, নিয়োগের মাধ্যমে হবে, আমি তোমাদের যেভাবে সন্তান হয় তার ব্যবস্থা করছি বলে তিনি তার সতীন ছেলে ভীষ্মকে তিনি বললেন, মা সত্যবতী, বাবা তুমি তোমার এই দুজন ভাই বউয়ের গর্ভে তুমি পুত্র সন্তান সৃষ্টি করো, আর যদি না করো তাহলে আমাদের আগামী দিনে এই হস্তিনাপুরের সিংহাসন চালাবে কে। তো তখন ভীষ্ম বলেছিলেন যে না, আমার দ্বারা সেটা সম্ভব নয়, আমি ব্রহ্মচর্য পালন করছি। তখন উনি বললেন যে তাহলে তুমি অন্য কোনো নারীকে বিয়ে করে তুমি হস্তিনাপুরের সিংহাসনে বসো। তো উনি বলেছিলেন না, আমি প্রতিজ্ঞা করেছি আমি বিয়ে করব না, আমার কোনো সন্ততি হবে না, তাই আমি একদম ব্রহ্মচর্য পালন করছি, কাজেই আমি কোনো নারী সঙ্গ করতে রাজি নয়। তখন এই কথা বলায় সত্যবতী খুব চিন্তায় পড়ে গেলেন। তখন সত্যবতীকে ভীষ্ম বললেন, তবে একটা উপায় আছে, তুমি এক কাজ করো, ওই বৌমাদেরকে তুমি কোনো একজন পবিত্র ব্রাহ্মণ ঋষি তাদের মাধ্যমে তুমি ওদের সন্তান উৎপাদন করো। তখন তার মাথায় এলো যে আমার কুমারী বয়সের একটি সন্তান ছিল, পরাশর মুনির সঙ্গে তিনি সহবাস করে একটি সন্তান সৃষ্টি করেছিলেন, তার নাম বেদব্যাস। তো কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তার প্রথম সন্তান, এবং সে এই শান্তনুর সন্তান নয়, সেটাই ছিল ওই ঋষি পরাশর মুনি, তার ঔরসের সন্তান। তো তখন উনি বললেন, ঠিক আছে, তাহলে আমার তো সেই সন্তান, তিনি বড় ঋষি, তিনি পবিত্র একজন উপাসক, আমি ওকে তাহলে ডাকলেন। তো ডাকার ফলে সেই ঋষি বেদব্যাস
কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তিনি এসে গেলেন, এসে বললেন, মা কেন ডেকেছো আমাকে? তো তাতে তিনি বলেছিলেন, মা সত্যবতী, বাবা আমি তোমাকে ডেকেছি, তুমি তোমার এই 2 ভাই বোর গর্ভে তুমি পুত্র সন্তান তৈরি করো। তো তাতে তিনি বলেছিলেন যে ঠিক আছে, তাহলে ওদেরকে 1 বছর ব্রতোপবাস করে শুদ্ধাচারে থাকার জন্যে আমি বললাম, এই নিয়ম কানুন মেনে ওরা ব্রতোপবাস পালন করুক, করলে তারপর তখন আমি এদের সন্তান উৎপাদন করব। কিন্তু সেই জায়গায় মা সত্যবতী বললেন যে না, অনেক দেরি হয়ে যাবে, এত দেরি করা যাবে না, তুমি তাড়াতাড়ি সন্তান উৎপাদন করো, নাহলে হস্তিনাপুরের সিংহাসন শূন্য, সেখানে কে চালাবে, সেই সিংহাসনে বসবে কি, এই অবস্থা। তো তখন তিনি বলেছিলেন যে এই বলার অর্থ ছিল এটাই যে আমি যে চাষ করব সেই মাটি যদি না ভালো হয় তাহলে সেখানে ফসল ভালো হবে না। তো সেই চিন্তা ভাবনা নিয়ে তিনি বলেছিলেন আগে মাটি শোধন হোক, মাটি তৈরি করা হোক চাষের উপযোগী, তারপর তাতে চাষ করা হবে। সেই চিন্তা ভাবনা নিয়ে তিনি বলেছিলেন যে 1 বছর ব্রতোপবাস পালন করুক ভাইয়ের 2 বউ, তারপর আমি সন্তান উৎপাদন করব। কিন্তু সেই জায়গায় মায়ের কথায় তিনি তড়িঘড়ি রাজি হয়ে গেলেন যে তাই এখনই সন্তান উৎপাদন করা হোক। তো সেই সন্তান উৎপাদনের সময়কালে প্রথম তিনি কোথায় গেলেন না, অম্বিকা, তার ভাইয়ের যে প্রথম স্ত্রী অম্বিকা, সেই অম্বিকার ঘরে ঢুকলেন। তো অম্বিকার ঘরে যখন গেলেন তার শয়নকক্ষে, অম্বিকা তার রূপ রং দেখে একদম ভয়ে জড়সড় এবং দ্বিধাগ্রস্ত, তার প্রতি তার মানে কি বলা যায়, তার সম্মান, তাকে ভালোবাসা নেই, তার প্রতি প্রেম জন্মায়নি। কিন্তু কিছু করার উপায় নেই, বাধ্যগত তাকে কাছে নিতে হয়েছে। এরকম একটা পরিস্থিতিতে সহবাসকালে অম্বিকা চোখ দুটো বন্ধ করে রাখে, কোনোভাবে বাধ্যগতভাবে নেওয়া। তো সহবাসের পর যখন বেদব্যাস বাইরে বেরিয়ে এলেন, তখন তার মা জিজ্ঞেস করছেন, বাবা তাহলে আমাদের এই কুলে কোনো ভালো সুসন্তান বীর্যবান পুরুষ আসবে তো? তখন সত্যবতীকে বলেছিলেন বেদব্যাস, না মা, সেটা সম্ভব নয়। কেন? তো উনি বললেন যে সন্তান উৎপাদন হবে পুত্র সন্তানই হবে, কিন্তু সেই পুত্র শতহস্তির মতো শক্তি পাবে, 100টা হাতির যত শক্তি, সেই শক্তি এই সন্তানের হবে। এই সন্তান 100 পুত্রের পিতা হবে, 100 জন পুত্রের পিতা হবে, 100টা হাতির যত ক্ষমতা ততটা শক্তিশালী হবে, তার মধ্যে জ্ঞান থাকবে, শক্তি থাকবে, বীর্যবান হবে, কিন্তু সে জন্মান্ধ হবে, তার 2টি চোখ অন্ধ থাকবে, তার চোখ খোলা থাকবে না। তখন বলছে কেন? তো তখন তিনি বেদব্যাস বলেছিলেন মাকে যে আমার সহবাসকালে এই তোমার বৌমা কিন্তু আমাকে ভালোভাবে নেয়নি, সে চোখ দুটো বন্ধ করে গিয়েছিল, আমাদের মধ্যে দূরত্ব ছিল, তো সেই কারণে তার সন্তান অন্ধ থাকবে। তো তখন সত্যবতী বললেন, আরে এ তো বড় খারাপ ব্যাপার, আর অন্ধ সন্তান সে কি করে দেশ চালাবে? সে দেশের যদি রাজা হয় তা দেশের মানুষ মানবে কেন? প্রজারা তো তাকে সম্মান করবে না। তাহলে তুমি আবার অম্বালিকার গর্ভে আবার একটি সন্তান উৎপাদন করো, পুত্র সন্তান। তো তখন তিনি বললেন ঠিক আছে, তাহলে তাই হবে বলে তিনি অম্বালিকার ঘরে যখন গেলেন, তো অম্বালিকা তিনিও তার ওই কালো রং, বড় বড় চোখ, মাথায় বিরাট বড় জটা, এইসব দেখে তার মধ্যেও একটু দ্বিধা ছিল ঠিকই, কিন্তু পরিপূর্ণভাবে অতটা দ্বিধা নয়, তিনি অনেকটাই মেনে নিয়েছিলেন। ফলে তার ফল কিন্তু ভালো হয়েছে। সেখানে এই প্রথম যে সন্তান অম্বিকার গর্ভে সে হলো অন্ধ ধৃতরাষ্ট্র, এবং দ্বিতীয় যে অম্বালিকার গর্ভে যে সন্তান হলো সে হলো পাণ্ডু। তার মায়ের গায়ের রং পাণ্ডু বর্ণ হয়ে গিয়েছিল। সহবাসের পর বেরিয়ে আসার পর মা জিজ্ঞেস করছেন, বাবা এই সন্তান কেমন হবে? উনি বলেছিলেন এই সন্তান ভালো হবে, এই 5 পুত্রের পিতা হবে এবং বীর্যবান পৌরুষবান পুরুষ হবে, এ অনেক ভালো মানুষ হবে এবং এ অন্ধ হবে না। তো সেই কথা মতো আজকে দেখা গেছে যে পাণ্ডু সত্যি সত্যি তাই। আমরা তো পরবর্তী ক্ষেত্রে যেটা দেখেছি যে সত্যি সত্যি ধৃতরাষ্ট্র অন্ধ, এবং এই যে আবার পরবর্তী ক্ষেত্রে প্রথমে হলো অম্বিকার গর্ভে ধৃতরাষ্ট্র, অম্বালিকার গর্ভে
পাণ্ডু এবং সেই বেদব্যাস, এই দুজন ভাই বউয়ের গর্ভে সন্তান উৎপাদনের পর তিনি আবার বিদুরের জন্ম দিলেন। দাসীপুত্র বিদুর, দাসীর গর্ভে আবার বিদুরের জন্ম দিলেন তিনি। তো তিনি, আমরা যেটা দেখলাম মহাভারতের এই ঘটনায়, যে বিদুর তিনিও খুব ধার্মিক, আর পাণ্ডু তিনিও ভালো ধার্মিক। ধৃতরাষ্ট্রের ক্ষেত্রে এরকম হয়ে গেল। তো এই যে ধৃতরাষ্ট্রের অন্ধত্বের যে কারণটা আমরা তুলে ধরতে চাইলাম, যে ধৃতরাষ্ট্র অন্ধ হওয়ার একটাই কারণ, যে তার মা বাবার সঙ্গে তার মতের মিল ছিল না, তাদের মধ্যে একটা দূরত্ব ছিল, তাদের মধ্যে একদম গাঢ় প্রেম ছিল না। সেই প্রেম না থাকার কারণে, তাদের মধ্যে একটা ডিভাইডেড পরিস্থিতি থাকার কারণে তাদের সন্তানের এই দশা হয়েছে। তাহলে আমরা যে কথা বলতে চাই, যে আমাদের এই মানব সমাজে একই পরিস্থিতি। এই জন্যেই আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে সন্তান সন্ততির বিয়ে দিতে গেলে মেয়েকে জিজ্ঞেস করা হয় তার ছেলে পছন্দ আছে কিনা। যদি মেয়ে সে ছেলেকে না পছন্দ করে, তাহলে সেই জায়গায় জোর করে দিয়ে দিলে তাদের সন্তান সন্ততি ডিস্টার্ব হবে। তো এখানে এদের মধ্যে ডিস্টার্ব ছিল, এদের প্রেম সংঘাত ছিল। আন্তরিকভাবে এরা সামাজিকভাবে কোনো রকম মিলিত হয়েছে ঠিকই, কিন্তু আন্তরিকতা ছিল না তাদের মধ্যে। তার ফলশ্রুতি এরকমই হয়েছে। তো আমরা এই যে জায়গাটা, আরেকটা বিষয় এই জায়গাটাতে আমরা বলতে চাইছি, যে হয়তো আপনারা প্রশ্ন করবেন, যেহেতু এটা বিজ্ঞান গবেষণার কথা, যে বেদব্যাসের সঙ্গে দূরত্ব ছিল, খুব গুরুত্ব প্রেম ছিল না অম্বিকার, তার কারণে অন্ধ হয়েছে এই ধৃতরাষ্ট্র। কই তাহলে এ কেন কালো হলো? আমার কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস এত কুৎসিত কালো দেখতে কেন? যে তাকে পছন্দ হচ্ছে না, বড় বড় চোখ, অপছন্দের বস্তু হয়ে গেল এদের চোখে কেন? এটার কারণটা কি? আপনারা তো এই প্রশ্ন করতেই পারেন। হ্যাঁ, এখানেও প্রশ্ন আছে, যে এ কারণে প্রশ্নটা আসতে পারে, যে যখন মুনি পরাশর এবং মা সত্যবতী কুমারী অবস্থায়, যখন সত্যবতীর সঙ্গে পরাশর মুনির সহবাস হয়, তাদের মধ্যে ছিল নিবিড় প্রেম ছিল, সেখানে কোনো ডিস্টার্ব ছিল না, তাদের মধ্যে আন্তরিকতা ছিল। তাহলে তার ছেলে কেন এরকম কুৎসিত দেখতে হয়ে গেল? সে ছেলে এত সুন্দর হলো না কেন? তো সেখানেও সন্দেহের বিষয় আছে বোধ হয়, যে একটা কাঁচা আমকে যদি পাকানো হয় জোর করে, তাহলে সে টক হওয়াটা স্বাভাবিক, মিষ্টি নাও হতে পারে, মিষ্টি হওয়ার কথা নয়। এখানে কি সেই রকমই কিছু হলো? হতেও পারে। আপনারাও গবেষণা করে দেখুন, হয়তো আপনারাও এর তথ্য পেয়ে যাবেন, যে সময় তাদের নৌকাতে সহবাস হয়, সেই নৌকাতে সমুদ্রের বুকে তখন পুরো ভরপুর দিন, তাদের সহবাসের জন্যে বিধাতাকে আহ্বান জানানো হলো। বিধাতা ওই দিনের বেলা রাত করিয়ে দেওয়া হয়েছে, বিধাতা দিনের বেলা রাত করিয়ে দিয়েছেন তাদের মিলিত হওয়ার জন্যে। তাই কি এই কালো রূপ? তাদের এত আন্তরিকতার ফলেও কি এই কালো রূপ হতে পারে? এটা নিয়ে ভেবে দেখুন, হয়তো আপনারাও এর মীমাংসা সূত্র পেয়ে যাবেন। তো আমরা যে কথা বলতে চেয়ে আজকের আমরা বক্তব্য এখানে রাখতে চাই, যে প্রত্যেকটি নরনারীর মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে যদি তাদের দূরত্ব থাকে, তাদের সন্তান সন্ততি ভালো হবে না। তাদের মধ্যে যদি মধুর প্রেম থাকে, তাহলে তাদের সন্তান সন্ততি ভালো হবে। আর যদি তাদের মধ্যে মধুর প্রেম না থাকে, সেখানে যদি এরকম দূরত্ব থাকে, আন্তরিকতা না থাকে তাদের মিলনে, তাহলে তাদের সন্তান সন্ততি খুব খারাপ হতে পারে। তো সেই রকমই তারই পরিচয় এই অন্ধ ধৃতরাষ্ট্র। শুধু অন্ধ ধৃতরাষ্ট্র নয়, এরপর এই অন্ধ ধৃতরাষ্ট্র এবং এই যে গান্ধারী, এদের সন্তান সন্ততির ক্ষেত্রে সেম ঘটনা ঘটেছে, একই জিনিস হয়েছে। অন্ধ ধৃতরাষ্ট্র এবং গান্ধারী, তাদের মধ্যেও ডিস্টার্ব ছিল, ভালো মতো ডিস্টার্ব ছিল। যে অন্ধ ধৃতরাষ্ট্র, অন্ধ বলে, জন্মান্ধ বলে, তার যে শ্বশুরবাড়ির সুবল, তার শ্বশুর শাশুড়ি, তাদের একটুও মন ছিল না, তাদের একটুও ইচ্ছা ছিল না যে তাদের অত সুন্দরী
মেয়ে গান্ধারী, সেই গান্ধারীকে এই অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে তারা বিয়ে দেন। তো গান্ধারী যখন জানতে পারলেন পেছন থেকে যে তার সঙ্গে যে সন্তান, যে বর, তার যে বর হবে সে হচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্র, তার 2 চোখ অন্ধ, জন্মান্ধ, এই কথা যখন গান্ধারী জানতে পারলেন, তিনি তখন থেকে তার এমন মনের মধ্যে দ্বিধা এলো, সে সামনে বিয়েতেই এসেছে চোখে কালো কাপড় বেঁধে, আজীবন তিনি চোখ খুলে দেখেননি। বারবার ধৃতরাষ্ট্র বলেছেন, তুমি চোখ খুলে দেখো, তুমি কেন এরকমভাবে থাকো, তুমি কেন এরকম করছো আমার সঙ্গে বিড়ম্বনা, তুমি কেন দেখতে চাও না, তুমি কেন চোখে ঢেকে রাখো। কোনো মতেই তাকে মানানো যায়নি যে সে চোখ খুলে চলে, তার মনে একটা দ্বিধা, ঘেন্না ছিল। তো এই যে ঘেন্না, তাদের মধ্যে আন্তরিকতা ছিল না, তাদের ফলে সেই যে সন্তানের জন্ম হয়েছে, সেই 100টি ছেলে হয়েছে, 100টি ছেলেই সব ঘেন্নাসূচক সন্তানের জন্ম হয়েছে। তারা যা সমাজে ঘটনা ঘটিয়েছে তা ঘেন্নাসূচক ঘটনা। নারীর কাপড় টানার থেকে শুরু করে যত ধরনের অন্যায়, অত্যাচার, সমাজবিরোধীমূলক কাজ, সমাজবিরোধীমূলক যে সমস্ত অ্যান্টি সোশ্যাল এর ভূমিকা, এই অন্ধ ধৃতরাষ্ট্র আর এই গান্ধারীর যে 100টি ছেলে, দুর্যোধন, দুঃশাসন থেকে শুরু করে যে 100টি ছেলে, তারা সব লিপাত হয়ে গেল, সব নষ্ট হয়ে গেল অকালেই। এবং সমাজের বুকে তারা একটা সমাজবিরোধী হিসেবে তারা অসুর, এই পরিচিতি লাভ করলো, ঘেন্নার জায়গা। তো আমরা মহাভারতের যে ঘটনাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম, এর থেকে আমরা যে শিক্ষা নিতে চাই, সমাজের বুকে আমাদের এরকম অনেক শিক্ষামূলক প্রতিষ্ঠান, এই যে এগুলো নিয়ে আমাদের রামায়ণ, মহাভারত, ভাগবত এই সমস্ত নিয়ে গবেষণা করা, স্কুল কলেজে একে নিয়ে পাঠ্যক্রমে নিয়ে এসে একে নিয়ে গবেষণা করা, আলোচনা করা খুব জরুরি, যা জনজীবনে, চলনে মননে আমাদের খুব প্রয়োজন, আগামী দিনে খুব প্রয়োজনে লাগবে। এখানেই আমাদের এই বক্তব্য এখানেই আমরা রাখছি। আবার আগামী ভিডিওর জন্যে আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের ভিডিও লক্ষ্য করুন, নিশ্চয়ই ভালো লাগবে। আপনারাও গবেষণা করুন, নিশ্চয়ই ভালো কোনো পথ আপনারা বের করতে পারবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধেশ্যাম।